আজ 15 আগস্ট ধানমন্ডি 32 নম্বরে বেলা বাড়ার সাথে সাথে বিচ্ছিন্ন কিছু সহিংসতার ঘটনা ঘটে। গণধোলাই দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। অবশেষে পুলিশের বাধা অতিক্রম করে ধানমন্ডি 32 নম্বরে ঢুকে পড়ল আওয়ামী লীগের নেতাকর্মীরা। দর্শক দেখতে পাচ্ছেন সন্ধ্যার পর থেকেই ভয়াবহ অবস্থা। এই 15 আগস্টকে ঘিরে আপনারা দেখতে পারবেন ধানমন্ডির অবস্থা। এদিকে আজ 15 আগস্ট সন্ধ্যার পর আরো ভয়াবহ পরিস্থিতি হয়। আওয়ামী লীগ কর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে ধানমন্ডি 32-এ ঢুকে। ডক্টর ইউনূস, সার্জিস, হাসনাত কঠিন বিপদে, অনেকে গণদুলাইয়ের শিকার হচ্ছে। আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে এখানে অবস্থানটি ছিল সেই অবস্থানটি এখন এই মুহূর্তে আর নেই। তারা আন্দোলনকারীদের ধাওয়া খেয়ে শাহবাগের যে থানা রয়েছে সেই থানার ভেতরে গিয়ে অবস্থান নিয়েছে। এখানে এখন শুধুমাত্র 15 আগস্ট কেউ কর্মসূচি পালন করলে ব্যবস্থা নেওয়া হবে। প্রথমে খবরটি দেখে ভেবেছিলাম এমন কথা কি সত্যি বলা সম্ভব, বিশেষ করে যিনি বলছেন তিনি একসময় সাংবাদিকতা করেছেন, তিনি একটি বিদেশি সংবাদ সংস্থার প্রধান ছিলেন। তিনি এই বক্তব্য প্রকাশ্যে দিয়ে ভিন্ন প্রেক্ষাপটে এলো 15 আগস্ট। 75-এর এই দিনে সপরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শুধু চাঙ্গাটা রাখা হয়েছিল, আশা করছিলাম আজকে হয়তো দু একজন আসবে, কিন্তু আমি জুম্মার নামাজ পড়ে এখানে আসছি, এখন পর্যন্ত আমি আওয়ামী লীগের কাউকে পাই নাই। দু একজনে আমাদের এদের মতো আওয়ামী লীগ আছে, ঘোরাফেরা করতেছে। উত্তাল হয়েছে ধানমন্ডি 32। আজ 15 আগস্টকে কেন্দ্র করে সারাদিন অনেক উত্তেজনামূলক পরিবেশ হয়েছিল। আপনারা দেখেছেন আওয়ামী লীগ কর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে ধানমন্ডি 32-এ ঢুকে গিয়েছিল। এখন সন্ধ্যার পর কি হচ্ছে? আরো ভয়াবহ পরিস্থিতি। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে আওয়ামী লীগ কর্মীরা ভারতে বসে অনেক পরিকল্পনা করেছিল এবং শেখ হাসিনা তার কর্মীদের দিয়ে আজকে বিশাল একটা সুযোগ পায় এবং সেই সুযোগটা তারা কাজে লাগায়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। আজকে 15 আগস্ট সারাদিন কি হয়েছে এবং সন্ধ্যার পর কি হচ্ছে আপনারা সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি যদি ধারাবাহিকটি কন্টিনিউ করেন, আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ইম্পর্টেন্ট ভিডিওগুলো আগে দেখে আসি। এবারে আমরা ধানমন্ডি 32 থেকে সরাসরি চলে যাব আশরাফুল আলম আকাশের কাছে এবং গোপালগঞ্জে আছেন আমাদের সহকর্মী বাদল সাহা। শুরুতেই যাচ্ছি আকাশের কাছে। আকাশ, 32 নম্বর এখন কি পরিস্থিতি দেখছেন? নিরাপত্তা কত স্তরে নেওয়া হয়েছে এবং সেই সাথে জনসমাগম হচ্ছে কিনা, কোনো মিছিল আসছে কিনা, সে ব্যাপারে যদি বিস্তারিত আমাদেরকে বলেন। মূলত 15 আগস্ট ঘিরে আগে থেকে আমরা গতকাল থেকে দেখছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনী একটি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। 32-এ যে সড়কটি, সেই সড়কে কিন্তু সব ধরনের যান চলাচল এবং সাধারণ মানুষের যে চলাচল ব্যবস্থা ছিল সেটিও কিন্তু বন্ধ করে রাখা হয়েছে। আজ সকাল থেকে এই রাস্তা দিয়ে সাধারণ মানুষকে আসা যাওয়া করতে দেওয়া হচ্ছে না বলা যেতে পারে। শুধু সংবাদকর্মীরাই কিন্তু এই 32 নম্বরের যে বাড়িটি, সে বাড়িটির সামনে অবস্থান নিয়েছে। এছাড়া পুলিশ সহ এখানে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনীর যারা সদস্যরা আছেন তারা তাদের যে সাজোয়া যান সেগুলো নিয়ে কিন্তু এখানে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছেন। তারা যেটি জানিয়েছেন, আসলে কোনো ধরনের তেমন নিরাপত্তা ভঙ্গের কোনো আশঙ্কা নেই। তারপরেও তারা তাদের স্বাভাবিক যে কার্যক্রম, সেই কার্যক্রম পরিচালনা করার জন্য সব ধরনের প্রস্তুতি রেখেছেন। আর সকাল থেকে আমরা এখন পর্যন্ত কোনো ধরনের মিছিল অথবা এখানে আসার জন্য উৎসুক তেমন কোনো মানুষজনকে আমরা দেখতে পাইনি। তবে যেটি সড়কের প্রধান অংশে বেশ কিছু উৎসুক জনতা কিন্তু সকাল থেকে ভিড় করেছিলেন। তারা বেশ কয়েকজনকে সন্দেহভাজন আওয়ামী লীগ নেতাকর্মী মনে করে ধাওয়াও দিয়েছেন। এই ধরনের কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আর তেমন কোনো কিছুই বলা যায় এখানে ঘটেনি। আর এছাড়া জুলাই অভ্যুত্থানের যে ডকুমেন্টারিগুলো আছে সেগুলো প্রদর্শনী করার জন্য কিন্তু একটি বড় এলইডি স্ক্রিন এখানে লাগানো হয়েছে। আর বলা যায় যে সার্বিক যে পরিস্থিতি এখন পর্যন্ত নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। তবে এর গত বছরের আগে থেকে যেভাবে আমরা 15 আগস্ট উদযাপন করা হতো সেটি অবশ্য গত বছর থেকে বন্ধ হয়ে গেছে। সাধারণ যে ছুটি সেটিও কিন্তু সরকারিভাবে গত বছর থেকে বাতিল করা হয়েছে। আর বলা যায় এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারা জানিয়েছে সব ধরনের নাশকতা ঠেকানোর জন্য তাদের প্রস্তুতি রয়েছে। আর এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খল ঘটনা ঘটেনি। ধন্যবাদ আকাশ। এবারে আমরা যাব গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সহকর্মী বাদল সাহার কাছে। আপনি সেখানে কি দেখতে পাচ্ছেন? শ্রেয়া, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 50তম মৃত্যুবার্ষিকীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যে তার সমাধিস্থল রয়েছে সেখানে কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগ বা অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কিন্তু শ্রদ্ধা নিবেদন দিতে আমরা দেখিনি। তবে এই দিবসটিকে কেন্দ্র করে কিন্তু এই টুঙ্গিপাড়ার যে সমাধিস্থল রয়েছে এখানে কিন্তু ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে। বিশেষ করে সমাধিস্থলের চারপাশে যে 3টি গেট রয়েছে, 3টি গেটের সামনেই কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া যে অতিরিক্ত যে পুলিশ
পুলিশ এবং র্যাব সহ কিন্তু অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তারা কিন্তু এখানে নিয়োজিত রয়েছে, যাতে এখানে কেউ আসলে ঢুকতে না পারে এবং যাতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা বা কোনো বিশৃঙ্খলা ঘটতে না পারে সে বিষয়টি কিন্তু ব্যাপক নজরদারি দেওয়া হয়েছে। এছাড়া কিন্তু এই আজকের দিনটিকে কেন্দ্র করে কিন্তু যে পুরো গোপালগঞ্জ জেলায় কিন্তু ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে। বলা চলে যে নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে ফেলা হয়েছে। এখন পর্যন্ত আমরা কিন্তু যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যেসব সংগঠন রয়েছে এইসব সংগঠনের কোনো নেতা কর্মীকে কিন্তু এই টুঙ্গিপাড়ার যে সমাধিস্থল রয়েছে এখানে কিন্তু কাউকে আমরা আসতে দেখিনি এবং কাউকে কিন্তু শ্রদ্ধা জানাতে দেখিনি। তবে কিন্তু প্রশাসনের যে নিরাপত্তা সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। আরেকটি বিষয় হচ্ছে যে গত 2024 সালে যে 5ই আগস্ট পর যে আওয়ামী লীগ সরকারের পতনের পর যে 15ই আগস্ট ছিল সেটিতে কিন্তু সাধারণ মানুষ বা আওয়ামী লীগের নেতাকর্মীরা শ্রদ্ধা জানালেও এবার কিন্তু কোনো নেতাকর্মীরা এখানে আসেনি। এক কথায় বলা চলে যে গোপালগঞ্জে বঙ্গবন্ধুর জন্মস্থান হলেও একেবারেই কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই কিন্তু বঙ্গবন্ধুর যে আজকে যে শাহাদাত বার্ষিকী বা মৃত্যুবার্ষিকী সেটি কিন্তু পালিত হচ্ছে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে জানিয়েছেন 15ই আগস্ট কেউ কর্মসূচি পালন করলে ব্যবস্থা নেওয়া হবে। প্রথমে খবরটি দেখে ভেবেছিলাম এমন কথা কি সত্যি বলা সম্ভব, বিশেষ করে যিনি বলছেন তিনি একসময় সাংবাদিকতা করেছেন, তিনি একটি বিদেশি সংবাদ সংস্থার প্রধান ছিলেন। তিনি এই বক্তব্য প্রকাশ্যে দিয়েছেন। অবৈধভাবে ক্ষমতা দখল করে রাষ্ট্রীয় পদ বাগিয়ে নেওয়া এই সাংবাদিকও মনে করছেন যে তিনি বুঝি চিরকাল ক্ষমতায় থাকবেন। অথচ এতদিন ধরে কেবল আমরা শুনে আসছিলাম যে দেশে নাকি সভা সমাবেশ করার সুযোগ দেওয়া হয় না, যদিও 2024 সালে এই সুযোগকে তারা কিভাবে সন্ত্রাসে পরিণত করেছিল এবং রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল তা আমাদের সকলেরই জানা আছে। টক শোতে আরেক বক্তা যখন বলেন যে ঠিক আছে আপনারা সব ফ্যাসিবাদ বিরোধীরা একত্রিত হয়ে নির্বাচনে আওয়ামী লীগকে শুইয়ে ফেলেন, পরাজিত করেন, তখনই তথাকথিত গণতন্ত্রবাদী বলেন না আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। নির্বাচন কমিশনের নিবন্ধিত যে কোনো রাজনৈতিক দলকে চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা যাদের রয়েছে তাদেরকে বলা হচ্ছে বাংলাদেশে থাকার অধিকার। আসুন আজ আপনাদের দুজন শক্তিশালী ফ্যাসিস্টের সঙ্গে পরিচয় করিয়ে দিই। এরা এমন ভাবে কথা বলছেন এবং কাজ করছেন যাতে ফ্যাসিবাদের ক্লাসিক চরিত্র হিসেবে এদেরকে আপনারা সহজেই শনাক্ত করতে পারবেন বলছি কেন, ইতিমধ্যেই সেটা আপনারা করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, কিন্তু যারা এখনো করেননি তাদের জন্য এই ভিডিও। ফ্যাসিবাদ কাকে বলে, কত প্রকার এবং কি কি এবং কাদেরকে ফ্যাসিস্ট বলা হয় সে বিষয়ে বিস্তারিত একটি ভিডিও করেছি, আপনারা হয়তো অনেকেই দেখেছেন। যারা দেখেননি তাদের জন্য ভিডিওটি বর্ণনায় লিংক দিয়ে রাখছি, আগ্রহীরা দেখে নিতে পারেন। তবে কেন তাদেরকে আমি ফ্যাসিস্টের ক্লাসিক উদাহরণ হিসেবে তুলে ধরছি তার কারণ ব্যাখ্যা করছি। তারা ফ্যাসিবাদী কিনা তা মূল্যায়ন করতে হলে প্রথমে ফ্যাসিবাদের একাডেমিক সংজ্ঞা বুঝতে হবে। এই বক্তব্যটা সামনে আসার পর আমরা এটা বলতেই পারি, মানে ডক্টর ইউনূস কি জামাতকে পরামর্শ দেন নাকি জামাত ডক্টর ইউনূসকে পরামর্শ দেয়? এখন বলবেন যে ভাই এই কথা কেন বললেন? দেখেন, আমি আমার বেশ কয়েকটা ভিডিওতে একই কথা বলি যে এনসিপি জামাত তাদের কথাটা মোটামুটি এক জায়গায় থাকে, আবার ডক্টর মোহাম্মদ ইউনূস একটু আগে নয়তো পরে আবার ঠিক ওই একই প্ল্যাটফর্মে গিয়া তিনি মুভমেন্ট করেন। কথা বলছি গতকালকে মালয়েশিয়ার একটা টেলিভিশন সিএনএ, সেই টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নির্বাচন নিয়ে একটা প্রশ্ন তুলেছেন। তিনি বলছেন বিচার এবং সংস্কার ছাড়া যদি নির্বাচন হয় তো আসলে আগের অবস্থায় ফিরে যাবে। এখন তিনি আসলে কি মিন করছেন? একদিকে তো তিনি চিঠিও দিয়ে দিচ্ছেন। উনি এই বক্তব্য দেওয়ার সম্ভবত কয়েক ঘন্টা পর গতকালকে একটা প্রোগ্রাম ছিল, এটা হচ্ছে আপনার প্রোগ্রামটা যদি আমি দেখি এটা হয়েছে আপনার কোথায় প্রোগ্রামটা আচ্ছা জিয়ানগর উপজেলা চেয়ারম্যান আপনার পিরোজপুর 1 আসনের সংসদ সদস্য যিনি প্রার্থী আছেন মাসুদ সাইদি সাহেব, তিনি আপনার জামাত ইসলামী পিরোজপুর জেলা শাখার একটা প্রোগ্রাম ছিল। তো সেই প্রোগ্রামে তিনি আপনার একটা বক্তব্য দিয়েছেন। তার এই বক্তব্যটা সামনে আসার পর অনেকে বলছেন যে খেলাটা আসলে কোথায় ঘটছে। তিনি বললেন যে একটি দল পায়ে পা দিয়ে ঝগড়া লাগাতে চায়, মানে তারা পুরনো বন্ধু ছিল। দলটার নাম কি? বিএনপি। নাম মুখে নেয় না, এমনি আবার ভালো আছে। আচ্ছা, তারা জামায়াত ইসলামকে উস্কিয়ে নির্বাচন ব্যাহত করার চেষ্টা করছে। সম্ভবত জামাতকে 71 বা বিভিন্ন ইস্যু নিয়ে যে কথাগুলো তারা ওইটাই মিন করছে। তবে তিনি বলছেন যে আমরা কোনো উস্কানির ফাঁদে পা দেব না, তবে আমরা শুধু নির্বাচন চাই না। এখান থেকে ডক্টর ইউনূসের পার্টটা শুরু, বক্তব্যের পার্টটা শুরু। আগে সংস্কার, তারপর কি জুলাই শহীদদের বিচার, যারা মিথ্যা সাক্ষ্য দিয়ে আমাদের পিতাদের শহীদ করেছে ওই সব বিচারকদের বিচার হতে হবে। মানে আওয়ামী লীগের আমলে যে অন্যায় নির্যাতন সামহাও যারা মনে করছেন ভিকটিম, তারা যে বিষয়গুলো পাওনা সেগুলো করতে হবে। তারপর নির্বাচন। এর আগে বাংলার জনগণ কোন নির্বাচন মেনে নেবে না। এখন কোন জনগণ? বিএনপি ছাড়া যে জনগণ আছে সেই জনগণ। বিএনপি তারা মানবে,
বিএনপির সাথে যারা শরিক আছেন, বিভিন্ন দলের সমর্থক আছেন, তারাও কিন্তু মানবে। এখন বাংলার জনগণ বলতে জামাতপন্থী, এনসিপি পন্থী অথবা আওয়ামী লীগ তো নির্বাচন হইলেও যে না হলেও তা, সো এটা তাদের জন্য কোনো ফ্যাক্ট না। বাট জামাত এবং এনসিপি পন্থী জনগণ নির্বাচন মানে বিএনপি পন্থী তো বসেই রয়েছে, কবে নির্বাচন হবে, কবে বিভিন্ন ধরনের ঘটনা সামনে আসবে বা রাজত্ব এনজয় করবে, যেমনটা আমাদের উপদেষ্টারা অনেকে এনজয় করছেন, খুব প্রধান উপদেষ্টা কিন্তু এনজয় করছেন মাশাআল্লাহ, অনেক সুযোগ সুবিধা তিনিও পাইছেন। দেখেন এগুলো নসিবে থাকা লাগে, চাইলেই হয় না। হ্যাঁ, বিএনপির জন্য এই মুহূর্তে ক্ষমতার যে ইয়াটা সামনে ঘোরাঘুরি করতেছে, ডাইনে একবার যায়, বামে একবার যায়, এবং এটা পিচ্ছিলের মতন ঘোরাঘুরি করতেছে। এখন আমাদের যে জায়গাটার বক্তব্য যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের প্রকাশিত হবার কিছুক্ষণ পরে আমরা দেখলাম যে একই বক্তব্য আবার জামাতের কাছে। তো আসলে মানে ডক্টর ইউনূস জামাতকে চালায় না জামাত ডক্টর ইউনূসকে চালায়, নাকি নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হবে না? নাসিরউদ্দিন পাটোয়ারির যেই স্ট্রেংথ, একটা ভয়েস ছিল, বডি ল্যাঙ্গুয়েজ ছিল, আপনি এটাকে হালকা নেওয়ারও কিন্তু আবার সুযোগ নাই। এখন জামাত ইসলামী একটা ইসলামিক দল, যা বলে নিশ্চয়ই তাই করে, নেতাকর্মীরা তাই মনে করে বাংলাদেশের মানুষ। এই সময়ে এসে হঠাৎ করে এখন বঙ্গবন্ধুর মুক্তিযোদ্ধা উপাধি থাকলো কি থাকলো না তা নিয়ে এই যে এক দলের দুঃখ ভারাক্রান্ত হওয়া, আলোড়িত হওয়া, আরেক দলের অন্তর্বর্তীকালীন সরকারের এটা ঠিক না, সব কেড়ে নিলেও শেখ মুজিবুর রহমানের মুক্তিযোদ্ধা স্বীকৃতিটা হয়তো কেড়ে নেওয়া উচিত না, কিংবা সার্জিসের মতো যে শেখ মুজিবুর রহমানেরটা কেড়ে নিলেও তাজউদ্দিন আহমেদেরটা কেড়ে নেওয়া উচিত না, এ ধরনের ব্যাখ্যার সুযোগ দেওয়াটাই আমার মনে হয় যে 5ই আগস্ট পরবর্তীতে 71কে নিয়ে নানা রকম যে দ্বিধা, সংশয়, কি করব বুঝে না উঠতে পারা, এরই একটা ধারাবাহিকতা। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার নানা পরিবর্তন আনার ধারাবাহিকতায় মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন এনে একটা অধ্যাদেশ জারির পর এই নিয়ে ব্যাপক আলোড়ন তৈরি হয় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় 4 নেতা আর মুক্তিযোদ্ধা থাকছেন কি থাকছেন না। মানে ব্যাপারটা এমন জায়গায় গিয়ে দাঁড়ায় যে মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারের ওপরেই নির্ভর করছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা যুদ্ধে অবদানটা কি সেটা নির্ধারিত হবে। মানে আমি ঠিক জানি না, মানে আমি জানি যে ব্যাপক আলোড়ন, অনেকে খুবই ভেঙে পড়েছিলেন, অনেকে খুবই উৎফুল্ল হয়ে উঠেছিলেন, অনেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদৌ মুক্তিযোদ্ধা স্ট্যাটাস থাকা উচিত কিনা, তবে তাজউদ্দিনেরটা না নিয়ে নেওয়াই ভালো, এমন সব মায়াকান্নাও কাটছিলেন ফেসবুকে। কিন্তু এই পুরো আলোচনাটি আমার কাছে ভীষণ 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 অর্থহীন মনে হয়েছে। মানে এই মায়াকান্নার অর্থ কি? মানে অন্তর্বর্তীকালীন সরকারের হুকুম বা তার অনুগ্রহের ওপর তাহলে এখন নির্ভর করছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধে তার কি অবদান ছিল বা না ছিল সেটা নির্ধারিত হবে, নাকি এই তর্কটি উস্কে দেওয়ার জন্য যে আসলে ইউনূস সরকারের করুণা, অনুগ্রহ এবং বিবেচনার উপর নির্ভর করছে শেখ মুজিবুর রহমান মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হতে পারেন কি পারেন না, সেই নাটকটি উস্কে দেওয়ার জন্য বা সেই রকম একটি পরিস্থিতি তৈরির জন্যই এমন একটি ঘটনা সাজানো হলো না? তো আপনারা যারা হঠাৎ করে এখন বঙ্গবন্ধুর মুক্তিযোদ্ধা স্বীকৃতিও কি অন্তর্বর্তীকালীন সরকার কেড়ে নিল, আর কি কি করবে, এই নিয়ে খুব দুঃখ ভারাক্রান্ত হয়ে পড়ছেন, কিংবা যারা এতদিন বেশ খুশি হয়েছেন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে, বঙ্গবন্ধুর বাড়িতে আক্রোশকে আপনারা শেখ হাসিনার ফ্যাসিবাদের প্রতি আক্রোশ হিসেবে দেখেছেন, বঙ্গবন্ধুকে আসলে তার 71-এর আগের ভূমিকার জন্যই বিবেচনা করা যেতে পারে, পরের ভূমিকার জন্য তার বাড়ি ভাঙা ঠিক হয়েছে বলেছেন, তাদেরও অনেকে বেশ বেদনা এবং প্রতিবাদ দেখিয়েছেন ফেসবুকে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এতে বিস্ময়ের কি আছে? মানে হঠাৎ করে একটা অধ্যাদেশে বঙ্গবন্ধুর মুক্তিযোদ্ধা স্বীকৃতি থাকলো কিনা, তার চেয়ে তো অনেক গুরুত্বপূর্ণ ইতিহাসটাকে আপনি সেভাবে দেখেন কিনা যে বঙ্গবন্ধু বাঙালি জাতির একটা অভ্যুদয়ের সবচেয়ে বড়, সবচেয়ে মর্যাদাকর, সবচেয়ে গ্লোরিয়াস, সবচেয়ে সম্মানজনক, সবচেয়ে মর্যাদাকর, সবচেয়ে উজ্জ্বলতম অভ্যুদয়ের নেতা আপনি সেটা মনে করেন কিনা, আপনি বঙ্গবন্ধুকে আসলে স্বাধীনতা যুদ্ধের মহান স্থপতি মনে করেন কিনা। এখন 5ই আগস্টের পর থেকে যে ইতিহাস আমরা দেখছি সেই ইতিহাসে তো বঙ্গবন্ধুকে সেভাবে মনে করা হচ্ছে না। 2 দিন 3 রাত ধরে বঙ্গবন্ধুর বাড়ি 5ই আগস্টের 6 মাস পর আবার ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, আগুন লাগানো হলো, ভাঙা হলো, বুলডোজার এনের পর গুড়িয়ে দেওয়া হলো, বলা হলো এটা ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুছে দেওয়ার উদ্যোগ। 5ই আগস্টের পর সারা বাংলাদেশ জুড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যগুলো ভাঙা হলো, আরো নানাভাবে এর অপমান করা হলো, বলা হলো বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা 17 বছর ধরে শাসন করেছেন এবং দিকে দিকে বাবার এই ভাস্কর্য বানিয়ে তাকে এই অপমানের মুখোমুখি করেছেন। শুধুই কি তাই, নাকি সত্যিকার অর্থে সমস্যাটা সেখানে যে বঙ্গবন্ধুকে আসলে
আপনি বা আপনার রাজনীতি বাংলাদেশের স্বাধীনতার মুক্তিযুদ্ধের মহান স্থপতি মনে করেন কিনা, বাংলাদেশের স্বাধীনতার মুক্তিযুদ্ধের প্রধান নেতা মনে করেন কিনা? সমস্যাটা কি সেই জায়গাটাতে না? আমরা যারা 80-90-এর দশকে বড় হয়েছি আমরা তো জানি বঙ্গবন্ধু তো আমাদের পাঠ্য বইয়ে ছিলেন না। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ আমরা কখনো কোনোদিন শুনতে পাইনি 96 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগ পর্যন্ত। আমরা বইয়ে পড়েছি, কারণ সেসব বই ব্যক্তিগতভাবে আমাদের পরিবার সূত্রে কেনা ছিল, আমাদের বাবা মা পড়াতে চেয়েছেন, তাই আমরা জেনেছি এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রামের কথা। আমরা দেয়াল লিখন দেখেছি, কিন্তু আমরা তো আমাদের পাঠ্য বইয়ে পড়িনি। আমরা তো আমাদের পাঠ্য বইয়ে কখনো বঙ্গবন্ধুকে স্বাধীনতার মহান স্থপতি হিসেবে। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে আজকে ধানমন্ডি 32-এর বিষয়ে সবাই সমালোচনা করতেছে। এই সমালোচনা ঘিরে আমরা কিন্তু অনেক নিউজ দেখতে পারি সেখানে কি হচ্ছে বা সারা দেশের মধ্যে কি ঘটেছে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো মানে এখানে যে আপনাদেরকে দেখিয়েছি এগুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন, অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।